আমার বিয়ে প্রিয়া নামের একটা মেয়ের সাথে হয়েছিল। সে খুবই চটপটে, আর আমার এরকম মেয়েই পছন্দ। কিন্তু সমস্যা সেই সময় হলো যখন প্রিয়া প্রেগনেন্ট হয়। ডাক্তার ওকে বেড রেস্ট নেওয়ার জন্য বলে, কেননা ও ভিতরে ভিতরে খুবই দুর্বল ছিল। আমাদের বাড়িতে এরকম কেউ ছিল না যে ওকে বসিয়ে সামলাতে পারে। এ কারণেই আমাকে বাধ্য হয়ে আমার শাশুড়ির সামনে এই কথাটা রাখতে হয়। কেননা বাড়িতে শুধু আমি একাই থাকতাম। আমার শুধু এক মা ছিল। সে অসুস্থ হলে আমার বড় দাদা তাকে দুবাইয়ে নিজের কাছে নিয়ে যায়। প্রিয়া সামান্য একটু হাঁটাচলা করলেই হাঁপিয়ে উঠত। শাশুড়ি আমার কথা শুনে আমার সাথে আমার ছোট শালিকে পাঠিয়ে দেওয়ার জন্য রেডি হয়ে গেলেন। আমার শালির বয়স 17 বছর, কিন্তু সে হয়তো একটু পাগলি টাইপের। আমাদের বিয়েতে ও আমার দিকে তাকিয়ে হেসেই যাচ্ছিল। আমি ওর হাসির জবাব যখন হেসেই দিলাম, তখন ও লজ্জা পেয়ে দৌড়ে বাইরে চলে গেছিল। ওর এই ব্যবহার আমার খুবই অদ্ভুত লেগেছিল, কিন্তু আমি ওর দিকে খুব একটা ধ্যান দেইনি। যাই হোক, আমার শাশুড়ি শালিকে ডেকে বলতে লাগলেন, রিয়া, নিজের কাপড় চোপড় ব্যাগে ভরে রেডি হয়ে নে, তোর জামাইবাবু তোকে নিতে এসেছে। এ কথা শুনেই ও তাড়াতাড়ি করে নিজের ঘরে চলে গেল। আর কিছু সময় পরেই একটা ছোট ব্যাগ নিয়ে বেরিয়ে এলো। আমি বাইকে করে আমার শ্বশুরবাড়ি এসেছিলাম, এই কারণে নিজের বাইকেই ওকে বসাতে হয়। আমি ওর ব্যাগ সামনে রেখে দিলাম আর ওকে পিছনে বসার ইশারা করলাম। ও মোটর সাইকেলে বসে আমার কাঁধের উপরে নিজের হাত রাখলো। এই অবধি তো ঠিকই ছিল, কিন্তু যখন ওই অর্ধেক রাস্তা গেলাম, তখন ও ওর হাত আমার কাঁধ থেকে সরিয়ে আমার কোমরের উপরে রাখলো। আর তারপরে ধীরে ধীরে ও আমার কাছে আসতে শুরু করলো। ও নিজের দুই হাতে আমার কোমর জড়িয়ে ধরে, একদম আমার সাথে চিপকে বসে গেল। হঠাৎ এই ঘটনার আমি চমকে উঠেছিলাম। কপাল ভালো যে আমি মেন রোডে নেই, না হলে হঠাৎ করে এই ঘটনায় হয়তো অ্যাক্সিডেন্ট করে ফেলতাম। আমি তাড়াতাড়ি করে মোটরসাইকেল সাইডে দাঁড় করিয়ে ওকে বললাম, এটা তুমি কি করছো রিয়া? সরাও নিজের হাত। আমার কঠোর স্বরে ও ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি করে নিজের হাত পিছনে করে নিল। আমি বললাম, তোমার যদি ধরতেই হয় তাহলে তুমি আমার কাঁধের উপরে হাত রাখবে। আজকের আগে কেউ আমাকে এইভাবে জড়িয়ে ধরেনি, কেউ আমার সঙ্গে এভাবে চিপকে বসেনি। আমার কথা শুনে ও তাড়াতাড়ি করে ঠিকঠাক হয়ে বসলো। এরপরে আমি ওকে বাড়িতে নিয়ে এলাম। প্রিয়া ওকে দেখে খুব খুশি হয়েছিল। সমস্ত কাজ প্রিয়া রিয়াকে বুঝিয়ে দিল। রিয়া জলখাবার অবধি প্রিয়ার ঘরে দিয়ে দিত। আমার অফিসের কাপড়ও ওই আয়রন করে দিত। একদিন আমি আমার বাথরুমে স্নান করছিলাম। বেশিরভাগ সময় যখন প্রিয়ার শরীর খারাপ লাগতো, তখন ও ঘর থেকে বেরিয়ে বারান্দায় গিয়ে বসে থাকতো। এখনও বারান্দাতেই বসেছিল। ঘর একদমই খালি ছিল। আমি খালি গায়ে বাথরুম থেকে বেরিয়ে হঠাৎ করে ঘরের মধ্যে রিয়াকে দেখে রাগে আমার অবস্থা খারাপ হয়ে গেল। হয়তো ও আমার আয়রন করা কাপড় রাখতে এসেছিল, কিন্তু ও ফিরে যাওয়ার পরিবর্তে ড্রয়িং টেবিলের সামনে দাঁড়িয়ে প্রিয়ার লিপস্টিক লাগাচ্ছিল। আমাকে দেখে ও ঘাবড়ে গেল। আমি বললাম, তুমি এখানে কি করছো? কোনো লজ্জা শরম আছে তোমার ভিতরে? ও বলতে লাগলো, আমি 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 বললাম, কি আমি? যাও আমার ঘর থেকে। অদ্ভুত বোকা মেয়ে তুমি। আমার এই রকম বকাতে ও চোখের জল ফেলতে ফেলতে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। আমি ওর আগে গজগজ করতে করতে নিজের কাপড় পরে যখন বাইরে এলাম, তখনও প্রিয়ার পাশে বসে কান্না করতে করতে বলছিল, দিদি, আমাকে বাড়িতে রেখে এসো, আমি তোমাদের বাড়িতে থাকতে চাই না। জামাইবাবু সব সময় আমাকে বকতে থাকে। তোমার লিপস্টিকটা আমার ভালো লেগেছিল, তাই আমি একটু লাগাচ্ছিলাম। আমাকে ঘর থেকে বাইরে আসতে দেখে প্রিয়া আমার দিকে ঘুরে বলল, সুজয়, কী সব কাজ করো না তুমি? আমার এই বাচ্চা বোনটি শুধু শুধু এত বাজেভাবে বকেছো। বাড়ির সমস্ত কাজের দায়িত্ব ওর উপরে এসে পড়েছে। বিয়ের আগে কোনো দিন আমি ওকে দিয়ে কোনো কাজই করাতাম না, কিন্তু এখনও আমার অসুবিধার কারণেই এখানে এসেছে। তাই তোমার নিজের ব্যবহার ওর সাথে ভালো রাখা উচিত, কিন্তু তার পরিবর্তে তুমি সব সময় ওকে বকতে থাকো। আমি প্রিয়ার কথার কোনো জবাব দিলাম না, বরং ওর বোকামো দেখে অবাক চোখে ওর দিকে তাকিয়ে রইলাম। ওর বোঝা উচিত ছিল যে কোনো সময় ওর বোনের কথায় থাকা উচিত, আর কোথায় না। আমি জলখাবার না খেয়েই অফিসে চলে গেলাম। আমার রিয়ার থেকে বিরক্তি অনুভব হতো।
কেননা ওর কাণ্ড কারখানায় কিছুটা সেই রকমই ছিল। একবার আমি ক্লান্ত হয়ে অফিস থেকে তাড়াতাড়ি বাড়িতে এসে দেখলাম রিয়ার ঘরের দরজা বন্ধ। আমার মনে হলো ও হয়তো নিজের ঘরে আছে। আমি নিজের ঘরে ঢুকে দেখলাম প্রিয়া চাদর দিয়ে মুখ ঢেকে ঘুমিয়ে আছে। যখন থেকে প্রিয়া প্রেগনেন্ট হয়েছে তখন থেকেই আমাকে নিজের কাছে আসতে দিত না, বলতো ডাক্তার সাবধানে থাকতে বলেছে। যদিও ওকে দেখে আমার হৃদয় দুষ্টুমি করার ইচ্ছা উদয় হতো, তাই আমি দরজা লক করে অফিসের ব্যাগ এক সাইডে রাখলাম আর বিছানায় উঠে প্রিয়ার কাছে গিয়ে শুয়ে পড়লাম। 1 মাস থেকে ও আমার উপরে নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছিল, তাই ভাবলাম আজকে ঘুমন্ত অবস্থায় ওকে আমার বুকে জড়িয়ে নেই। আমি লাইট অফ করলাম আর চাদর উঠিয়ে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। ও কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু আমি ওর মুখের উপরে হাত রেখে দিলাম আর বললাম, 1 মাস হয়ে গেছে, অনেক ছটফট করিয়েছো তুমি আমাকে। আজকে আমি তোমার কোনো কথাই শুনবো না। সবেমাত্র আমি ওর কাছেই এসেছিলাম, তখন বাইরে মেন গেটের বেল বেজে উঠল। আমি অবাক হলাম যে এই সময় আবার কে হতে পারে। আমি ওর থেকে পিছনে সরে গিয়ে যখন লাইট জ্বালালাম তখন তো আমার হুঁশ জ্ঞান হারিয়ে গেল, কেননা প্রিয়ার জায়গায় রিয়া শুয়েছিল। ও এত সময় চুপচাপ শুয়েছিল। আমি তাড়াতাড়ি করে বসে পড়লাম। ও তাড়াতাড়ি করে নিজের ওড়না বেডের সাইড থেকে উঠিয়ে তারপরে সেটা নিজের গায়ে জড়িয়ে তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে গেল। আমার তো রাগে লজ্জায় এমন অবস্থা হলো যেন হাঁটু জলে ডুবে মরি। ও ঘর থেকে বেরিয়ে গেছিল। কিছু সময় পরেই প্রিয়া ঘরের মধ্যে এলো। ও এমন শাড়ি পরেছিল যেন কোথাও বাইরে গেছিল। ও বিছানার উপরে বসে বলতে লাগলো, তুমি অফিস থেকে এত তাড়াতাড়ি এসে গেছো? আমি বললাম, তুমি কোথায় গেছিলে? ও বলল, আমার পেটে খুব অস্বস্তি হচ্ছিল, এই কারণে পাশের বাড়ির মাসিমাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। তাদের গাড়ি আছে, তাই তাকে নিয়ে ডাক্তারের কাছে চেক আপ করিয়ে এখনই ফিরলাম। আমি বললাম, ডাক্তার কি বলল? ও বলল, ডাক্তার বলেছে এই সময় এরকম একটু হতেই পারে, আর তিনি কিছু ওষুধ লিখে দিয়েছেন। দিন দিন ওকে আমার খুব দুর্বল মনে হচ্ছিল, কিন্তু সেই সময় আমার চিন্তা এই জিনিসটা নিয়ে হচ্ছিল যে রিয়া ওর দিদিকে এই কথাটা বলে না দেয়। ও যদি এই কথাটা বলে দেয় তাহলে হয়তো আমি প্রিয়ার সাথে নজর মিলাতে পারবো না। যা কিছু হয়েছিল সেটা অঘটন, যেটা ভুল বোঝাবুঝির কারণে হয়ে গিয়েছিল। আমি প্রিয়াকে বললাম, তুমি আরাম করো, আমি এখনই আসছি। আমি নিজের কাপড় বদলে ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। রিয়া সেই সময় রান্নাঘরে রান্না করতে ব্যস্ত ছিল। আমি ওর কাছে এসে দাঁড়িয়ে পড়লাম। আমাকে দেখে ওর মুখের রং বদলে গেল। আমি নিজের মাথা নিচু করে নিলাম, কেননা দোষ আমারই ছিল। কিন্তু দোষ শুধু আমার একারই ছিল না, রিয়ারও ছিল। যদি শুতেই হতো তাহলে নিজের ঘরে গিয়ে আরামসে শুতে পারতো। আমার ঘরে শোয়ার ওর কী দরকার ছিল? যাই হোক, আমি চাইতাম না যে এই কথাটা প্রিয়া অবধি পৌঁছাক, তাই ওকে বললাম, যা কিছু হয়েছে নিজের বোনকে কিছুই বলবে না। আমার গলার স্বর কিছুটা কঠিন হয়ে গেল, আরও চুপচাপ থাকলো। তারপরে আমার অনুভব হলো যে এই কথাটা আমার কিছুটা নরম স্বরে বলা উচিত, আমার রাগী স্বরের ফলে জিনিসটা আরও বিগড়ে না যায়। আমি বললাম, দেখো রিয়া, যা কিছু হয়েছে সেটা শুধু একটা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। একে তো তোমার আমার ঘরে শোয়া উচিত হয়নি, তার উপরে তুমি মুখ অবধি চাদর দিয়ে ঢেকে রেখেছিলে। আমার মনে হয়েছিল যে তুমি প্রিয়া, কিন্তু তারপরেও যা কিছু হয়েছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি, কিন্তু প্লিজ এই কথাটা প্রিয়াকে বলো না। আমার নরম স্বরের কথা শুনেও বলতে লাগলো, আমাকে প্রিয়া দিদি বলেছিল যে আমি যেন তার ঘরে থাকি। আমি বললাম, যাই হোক, যা কিছু হয়ে গেছে সেটা ভুলে যাও। ও সঙ্গে সঙ্গে আমার কথা মেনে নিল, আর আমিও নিশ্চিন্ত হলাম। সময় এভাবেই কাটতে লাগলো। ধীরে ধীরে রিয়ার সাথে আমার মোটামুটি কথাবার্তা বলা শুরু হয়ে গেছিল। ও নিজের কলেজের কথা আমার সাথে বলে নিত, কিন্তু দিন দিন প্রিয়ার অবস্থা আমার ঠিক মনে হচ্ছিল না। সময় যতই কাটতে লাগলো ও শ্বাস নিতে ততই কষ্ট হতে লাগলো। ওর শরীরে রক্তের খুব অভাব ছিল। প্রায় দিনই ও আয়রনের ডিপ তো কখনো ভিটামিনের ইঞ্জেকশন নিত। ওর চোখের নিচে কালো কালো ছোপ পড়তে শুরু করেছিল, গায়ের রং ফ্যাকাশে হতে শুরু করেছে। ডাক্তার যমজ বাচ্চার কথা বলেছিল, হয়তো এই কারণেই ও খুব বেশি দুর্বল হয়ে গেছিল। 9 মাসে তো ওর অবস্থা এমন হয়ে গেছিল যে আমাকে বাড়িতে হুইল চেয়ার নিয়ে আসতে হলো।
কেননা ও একদমই হাঁটতে চলতে পারতো না। ডাক্তার অপারেশনের কথা বলেছিল। এই কারণে আমি আর রিয়া ওকে হাসপাতালে নিয়ে গেলাম। কিন্তু ওর অপারেশন অনেক সমস্যার সৃষ্টি হয়েছিল। 1 ঘন্টা পরে লেডি ডাক্তার ঘর থেকে বাইরে এলো। নার্সের হাতে 2টো বাচ্চা ছিল। নিজের সন্তানকে দেখে আমি আনন্দে পাগল হয়ে গেছিলাম। আমি দুজনকেই নিজের কোলে নিয়ে আদর করলাম। রিয়া আমার থেকে এক ছেলেকে নিল আর আদর করতে লাগলো। কিন্তু ডাক্তারের মুখ দেখে আমার হৃদয়ে খটকা লাগলো। লেডি ডাক্তার বলতে লাগলেন, মিস্টার সুজয়, আপনার ওয়াইফের অবস্থা খুব খারাপ। এটা শুনে আমি টেনশনে পড়ে গেলাম আর বললাম, ওর কি হয়েছে? তখন তিনি বলতে লাগলেন যে ওর সারভাইভ করতে পারছে না, ওর কাছে অল্প কিছু সময় আছে, আপনি প্লিজ গিয়ে তার সাথে দেখা করুন। এই কথাটা আমার যেন মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেছে। আমি বললাম, এসব আপনি কি বলছেন? কিছুই হতে পারে না আমার প্রিয়ার। আমি আমার বাচ্চা নার্সের হাতে ধরিয়ে তাড়াতাড়ি করে প্রিয়ার কাছে চলে গেলাম। ও খুব কষ্টে শ্বাস নিচ্ছিল। আমি ওর কাছে গেলে ওর চোখ থেকে জল গড়িয়ে বালিশে প্রবেশ করছিল। আমাকে দেখে ও হালকা একটু হাসার চেষ্টা করলো। আমি ওর কাছে গিয়ে বসে পড়লাম। ওর 2 হাতেই স্যালাইন চলছিল। আমি ওর হাত ধরে বললাম, কিছুই হবে না তোমার, দরকার হলে আমি জলের মতো পয়সা খরচ করব, তুমি ঠিক হয়ে যাবে। কিন্তু ও খুব কষ্টে কষ্টে ভাঙাচোরা শব্দে বলতে লাগলো, তুমি যা কিছুই করো না কেন। আমি বুঝে গেছি যে আমার কাছে সময় খুবই কম। ও আমার হাত ধরে সামান্য একটু চেপে বলতে লাগলো, সুজয় প্লিজ আমার বাচ্চাদের জন্য সৎ মা নিয়ে এসো না, তার থেকে তুমি রিয়াকে বিয়ে করে নিও। ওর কথা শুনে আমি হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ হওয়া এই অবস্থার জন্য আমি একদমই রেডি ছিলাম না। আমি ওর হাত ধরে চুমু দিতে শুরু করলাম। ওর মুখের উপরে হাত বোলাতে লাগলাম। আমি বললাম, এরকম কথা কেন বলছো? কিছুই হবে না তোমার, ভগবানের জন্য এরকম বলো না প্রিয়া। হঠাৎ ওর নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। আমি ডাক্তারকে ডাকতে শুরু করে দিলাম। আমি চিৎকার করে সমস্ত স্টাফকে এক জায়গায় করে ফেললাম। ডাক্তার তাড়াতাড়ি নার্সকে ইঞ্জেকশন দিতে বললেন। সমস্ত স্টাফ প্রিয়ার আশেপাশে দাঁড়িয়ে, কিন্তু ও আমার হাত ছাড়েনি। ও আমার দিকে এক নজরে তাকিয়েছিল, যেন আমাকে দেখে নিজের শেষ ইচ্ছা পূরণ করছে, যেন আমাকে নিজের চোখে বেঁধে রাখতে চায়। আমার চোখ দিয়েও জল ঝরতে লাগলো। কিন্তু এত কিছুর পরেও ও আমাদের ছেড়ে চলে গেল। আমার গুনতি সেই সমস্ত পুরুষদের মতো হতো, যারা নিজের স্ত্রীর জন্য সমস্ত স্বপ্ন, সমস্ত আবেগ কন্ট্রোল করতে পারে না। প্রিয়ার সাথে আমার এক রকমই হৃদয়ের বন্ধন ছিল। ওর শান্ত স্বভাব আমার হৃদয়ে ওর জন্য একটা আলাদাই জায়গা করে নিয়েছিল। ওর প্রতি আমার গভীর ভালোবাসার কারণে আমি কখনো কোনো মেয়েকে নজর উঠিয়েও দেখিনি। আমার সমস্ত হৃদয়ে শুধুমাত্র প্রিয়ার জন্যই ছিল, যে আমাকে একলা ফেলে চলে গেছে। ওর মৃত শরীর দেখে, ওর হাতের মধ্যে নিজের হাতকে দেখে আমার মনে হচ্ছিল যেন আমার শরীর থেকে আমার আত্মা টেনে বের করে নেওয়া হয়েছে। আমি ওকে ধাক্কাতে লাগলাম, 2 হাত ধরে ওকে ঝাঁকাতে লাগলাম আর বলতে লাগলাম, তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না। সবে তো আমরা জীবন শুরু করেছিলাম, আমরা তো একসাথে জীবন কাটাতে চাইতাম, কিন্তু ও আমাকে ছেড়ে চলে গেছিল। ডাক্তার আমাকে বললেন, আপনি একটু শান্ত হন। এখন অবধি রিয়া এই কথাটা জানতো না যে প্রিয়া আমাদেরকে ছেড়ে চলে গেছে। যখন আমি ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম, তখন ও বলতে লাগলো, দিদির শরীর কেমন আছে জামাইবাবু? আমার চোখ থেকে জল ঝরছিল। আমি নিজের বাচ্চাকে ওর থেকে নিয়ে ওকে বললাম, সে আমাদেরকে ছেড়ে চলে গেছে, আর কখনোই ফিরে আসবে না। এটা শোনার সাথে সাথেই রিয়া কান্না করতে করতে বলল, আপনি মিথ্যা কথা বলছেন। আমি আমার শাশুড়িকে ফোন করলাম। এটা একটা ভূমিকম্প, যাতে আমাদের উপর পাহাড় ভেঙে পড়েছে। আমার শাশুড়ি কান্না করতে করতে অবস্থা খারাপ করে নিয়েছিল। 2 দিন রিয়া আর আমার শাশুড়ি আমার বাড়িতেই থাকলো। তারপর আমার শাশুড়ি বলতে লাগলেন, আমি এই বাচ্চাদেরকে আমার বাড়িতে নিয়ে যাই, এখানে ওদের দেখার মতো কেউ নেই। আমি সেই সময় না করলাম না। আমি প্রিয়ায় চিন্তায় ছিলাম যে এখনই ও হাসতে হাসতে বাইরে বের হয়ে বলবে, সুজয় তুমি কেন উদাস হয়ে আছো? আমি এখানেই তোমার কাছেই আছি। 1 মাস পার হয়ে গেছিল। আমি আমার অফিসে জয়েন করে নিয়েছি। প্রতিদিন কিছু সময়ের জন্য আমি আমার শ্বশুরবাড়িতে যেতাম আর 2 ছেলের সাথে কিছু সময় কাটিয়ে তারপরেই ফিরে আসতাম।
6 মাস এভাবেই পার হয়ে গেল। আমার কলিগরা আমাকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দিচ্ছিল, কিন্তু আমি এর জন্য মন থেকে প্রস্তুত ছিলাম না। হুশ তো আমার সেই সময় উড়ে গেল যখন আমার শাশুড়ি আমাকে এটা বলল যে রিয়ার সম্বন্ধ আসছে। এই কারণে আমি যেন ঠান্ডা মাথায় এই ব্যাপারে কিছু ভাবি। রিয়ার জন্য যে সম্বন্ধ এসেছিল সেটা খুব ভালো পরিবার থেকে এসেছিল। আমার শাশুড়ি রিয়ার বিয়ে সেখানেই দেওয়ার ইচ্ছা ছিল। তিনি বলতে লাগলেন, দেখো প্রতিদিন এত ভালো সম্বন্ধ আসে না, আর ছেলের বাড়ির লোকেরা খুব তাড়াতাড়ি বিয়ে দিতে চাইছে। না হলে তো আমি 1 বছর সময় চাইতাম, ততদিনে রাহুল আর রূপমও বড় হয়ে যেত। এখন তুমিও নিজের ব্যাপারে কিছু একটা ভালো সিদ্ধান্ত নিয়ে কয়েক মাসের মধ্যেই তুমি নিজের দ্বিতীয় বিয়ের ব্যবস্থা করে নাও। আমার বৃদ্ধ শরীরে এতটা শক্তি নেই যে আমি এই 2 বাচ্চাকে সামলাতে পারবো। না হলে আমি কখনোই আমার মেয়ের ছেলেদেরকে সৎ মায়ের হাতে তুলে দিতাম না। চোখের জল ফেলতে ফেলতে আমার শাশুড়ি এই কথাগুলো বলছিলেন, কিন্তু আমি চুপচাপ বসে রইলাম। অন্য কোনো মহিলাকে নিজের জীবনে আনার ব্যাপারে আমি চিন্তা ভাবনাও করতে পারতাম না, কারণ এই বাচ্চারা আমার স্ত্রীর শেষ চিহ্ন। আমি চাইতাম না এদের সৎ মা আসুক আর এদের সাথে সৎ মায়ের মতো ব্যবহার করুক। আমি বললাম, আপনি রিয়ার সম্বন্ধের জন্য না করে দিন। একথা শুনে আমার শাশুড়ি হতবাক হয়ে আমাকে দেখতে লাগলেন। এরপরে তিনি বললেন, ঠিক আছে, তুমি এই সময় খুব টেনশনে আছো। রাহুল আর রূপম ছোট, কিন্তু এর জন্য তুমি স্বার্থপরের মতো কথা বলো না। আজকাল ভালো সম্বন্ধ এমনিতেও খুব কষ্টে পাওয়া যায়। এরপরে আমার শাশুড়ি আরও কিছু বলতো। আমি বললাম, আপনি আমার বিয়ে রিয়ার সাথে দিয়ে দিন। আপনি জানেন আমার বাড়িতে কোনো জিনিসেরই কোনো অভাব নেই। আমি রাহুল আর রূপমের জন্য সৎ মা আনতে পারবো না। রিয়া ওদের মাসি, আরও এখন অবধি মা হয়ে ওদেরকে সামলাচ্ছে। রিয়া যেভাবে ওদের লালন পালন করছে সেটা অন্য কোনো মহিলা কখনোই করতে পারবে না। আমার বাড়িতে রিয়ার কোনো কিছুরই অসুবিধা হবে না। আমার কথা শুনে আমার শাশুড়ি একদম চুপ হয়ে গেলেন। এরপরে তিনি বলতে লাগলেন, আমি তোমার শ্বশুরের সাথে কথা বলে তোমাকে জানাবো, কেননা যে সম্বন্ধ এসেছে সেটা তার বন্ধুর ছেলের, আর আমরা তো আকার ইঙ্গিতে তাদেরকেও হ্যাঁ বলে দিয়েছি। আমি বললাম, আপনি না করে দিন, কেননা আমি একমাত্র রিয়াকেই বিয়ে করতে পারবো, কেননা সেটা প্রিয়ারও শেষ ইচ্ছা ছিল। ও এই দুনিয়া থেকে যাওয়ার আগে আমার হাত ধরে আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছিল যে আমি তার বাচ্চাদের জন্য সৎ মা যেন না নিয়ে আসি। তাই যদি আমাকে বিয়ে করতেই হয় তাহলে রিয়াকেই করব। আমার এই কথা শুনে আমার শাশুড়ি একদমই চুপ হয়ে গেলেন। 2 দিন পরে যখন আমি আবার শ্বশুরবাড়িতে গেলাম, তখন আমার শাশুড়ি শ্বশুর দুজনেই বসেছিলেন। তারা বলতে লাগলেন, যদি এটাই প্রিয়ার শেষ ইচ্ছা থাকে তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। আমি বললাম, আমি এই বিয়ে সাধারণভাবেই করতে চাই। এই কথা শুনে আমার শাশুড়ি বলতে লাগলেন, এটা তোমার দ্বিতীয় বিয়ে, কিন্তু রিয়ার তো প্রথম। ওরও তো কোনো স্বপ্ন থাকতে পারে। আগেই ও নিজের দিদির জন্য অনেক স্বপ্ন বিসর্জন দিয়েছে। এই কারণে ওর বিয়ে সেরকমই হবে যেরকম সাধারণভাবে হয়। আমার শাশুড়ির কথা শুনে আমার রাগ তো খুব হয়েছিল। তারা শুধু রিগায়াকেই দেখতে পাচ্ছিল। তাদের চোখে পড়ছিল না যে আমি কি অবস্থায় আছি। আমার মনে তো বিয়ের কোনো ইচ্ছাই ছিল না। রিয়ার সাথে বিয়ে শুধু আমার মজবুরি। যাই হোক, আমি অমত করলাম না। বিয়ে খুব ধুমধামে না হলেও খুব সাধারণভাবেও হয়নি। ওকে নববধূর বেশে খুব সুন্দরী লাগছিল। আমি ওর দিকে ভালো করে তাকিয়েও দেখিনি। বিদায় হয়েও আমার বাড়িতে চলে এলো। আমার 2 ছেলে এই সময় কান্না করে যাচ্ছিল। রিয়া এই সময় আমার ঘরে নববধূ হয়ে আছে, আর আমি বাইরে আমার বাচ্চাদেরকে শান্ত করছিলাম। অনেক কষ্টে ওদের দুজনকে ঘুম পাড়ালাম। এরপরে আমি দুজনকেই কাঁধে নিয়ে যখন ঘরের মধ্যে ঢুকতে যাব, তখনই আমি রিয়ার কথার আওয়াজ শুনতে পেলাম। ও কারোর সাথে হেসে হেসে কথা বলছিল, কিন্তু যে কথা ও বলছিল সেটা শুনে আমার হৃৎপিণ্ড যেন বন্ধ হয়ে গেল। রিয়া ফোনে হয়তো ওর বন্ধুকে বলছিল, সুজয়কে শুরু থেকেই আমার খুব পছন্দ। ওর পার্সোনালিটি শুরু থেকেই আমাকে খুব আকর্ষণ করত। এই কারণে আমি সারা জীবন প্রার্থনায় এটাই চাইতাম যে আমার বিয়ে যার সাথে হবে সে যেন সুজয়ের মতো এরকমই দেখতে শুনতে, এরকমই মেজাজের হয়। আর দেখ, আমার প্রার্থনার ফলে ভগবান আজকে আমাকে সুজয়কেই দিয়ে দিয়েছে। এটা শুনে তো আমার মাথা ঘুরতে লাগলো। ওর প্রার্থনা আমার কাছ থেকে আমার দুনিয়া ছিনিয়ে নিয়েছে। আমার ওকে আগে খুব একটা পছন্দ ছিল না, কিন্তু এই কথাটা শুনে তো আমার ভিতরে যেন আগুন লেগে গেল। কীরকম স্বার্থপর মেয়ে, শুধু নিজের ব্যাপারেই ভাবতো। ও
ওর প্রার্থনার ফলে আমার কাছ থেকে আমার ভালোবাসা, আমার প্রিয়া হারিয়ে গেছে। আমি রাগে গজগজ করতে করতে ঘরের মধ্যে প্রবেশ করলাম। আমাকে দেখে ওর মুখের হাসি হারিয়ে গেল, আর তাড়াতাড়ি করে ফোন বন্ধ করে বিছানা থেকে উঠে তাড়াতাড়ি করে আমার কাছে এলো। নববধূ রূপে ও সমস্ত মেকআপ আমার জন্যই করেছিল। হাতে চুড়ি, গলায় গহনা, চুলের মধ্যেও ফুল ছিল। খুশিও খুব ছিল। ও ওর ভালোবাসা পেয়ে গেছিল, কিন্তু আমার দুনিয়া তছনছ করে পেয়েছিল। এই কারণে আমি ভেবে নিয়েছি যে ওকে ছাড়বো না। 2 বাচ্চাকে শুইয়ে দিলাম। ও বিছানার উপরে বসে পড়ল। হয়তো ও এই অপেক্ষায় ছিল যে আমি ওর পাশে বসবো, ওর সৌন্দর্যের প্রশংসা করব, ওকে মুখ দেখার গিফট দেব, আর ওর সঙ্গে খুব ভালোবেসে কথা বলবো। কিন্তু আমি খুব কঠোর স্বরে ওকে বললাম, তুমি এখানে কেন বসে আছো? দাঁড়াও। আমার শক্ত গলার সুর শুনে ও তাড়াতাড়ি করে দাঁড়িয়ে হতবাক হয়ে আমাকে দেখতে লাগলো। আমি বললাম, বিষ মনে হচ্ছে তুমি আমার কাছে। যাও গিয়ে নিজের কাপড় বদলে ফেলো, খুলে ফেলো এসব। আমার কথা শুনেও হতবাক আমাকে দেখতে লাগলো। ওকে এরকমভাবে তাকিয়ে থাকতে দেখে আমি রেগে ওর দিকে তাকিয়ে বললাম, বাংলা কথা বুঝতে পারো না? তোমাকে কি বলেছি আমি? যাও এখান থেকে। তুমি এই বাড়িতে শুধুমাত্র আমার বাচ্চার মা হয়ে এসেছো। আমার উপরে তোমার কোনো অধিকার নেই। বাধ্য হয়ে বিয়ে করেছি। ভালোবাসি আমি প্রিয়াকেই, আর ওকেই ভালোবাসবো। আমার কাছ থেকে কোনো আশা রেখো না। বাকি আমার বাড়িতে তোমার কোনো অসুবিধা হবে না। খাও দাও থাকো, কিন্তু আমার হৃদয়ে তোমার জন্য কোনো জায়গা নেই। এটা বলেই আমি বাইরে যেতে লাগলাম। দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে আবার বললাম, এখানে বাচ্চাদের কাছে শুয়ে পড়ো। আমি আজকে থেকে অন্য ঘরে ঘুমাবো। এটা বলেই আমি নিজের ঘরের দরজা জোরে বন্ধ করে বেরিয়ে গেলাম। এরপরে অন্য ঘরে এসে শুয়ে পড়লাম। আমার প্রিয়ার উপরে খুব রাগ হচ্ছিল। কীরকম স্বার্থপর বোন যে নিজের দিদির বরের উপরে জঘন্য নজর রাখতে। ওর একদমই লজ্জা হয়নি, যদিও জামাইবাবু তো বড় দাদার মতো হয়। এখন আমার মনে পড়তে লাগলো, ও যা কিছু করেছিল জেনে বুঝেই করেছিল। জেনে বুঝেই ও আমার ঘরে শুয়েছিল। জেনে বুঝেই বাইকে আমার সাথে চিপকে বসেছিল। এইসব কথা ভেবে আমার রক্ত টকবক করে ফুটছিল। যদি বাচ্চাদের কারণে বাধ্য না হতাম তাহলে হয়তো কখনোই ওকে নিজের করে নিতাম না। পরের দিন যখন আমি ঘর থেকে বাইরে বেরোলাম তখন ওর চোখ লাল হয়েছিল, হয়তো সারা রাত কেঁদেছিল। এটা দেখে আমার হৃদয় শান্তি পেয়েছিল। নাস্তা টেবিলের উপরে রাখা ছিল। আমি আর চোখে ওর দিকে তাকালাম। ও রাহুল আর রূপমকে সামলাচ্ছিল, আর চোখে আমাকেও দেখছিল। আমি ওর দিকে না তাকিয়েই নাস্তা করে অফিসে চলে গেলাম। রাতের বেলা যখন আমি ফিরে এলাম তখনও আমার জন্য অপেক্ষা করে বসেছিল, কিন্তু আমি ওর সঙ্গে কথা অবধি বলতাম না। একবার আমি যখন বাড়িতে এলাম তখনও বলতে লাগলো, কি হয়েছে তোমার? আমার উপরে কেন এত রেগে আছো? আমি তোমার কি করেছি? যদি তোমার হৃদয়ে আমার জন্য কোনো কিছুই ছিলই না, তুমি শুধু নিজের বাচ্চাদের জন্য আমাকে বিয়ে করতে চাইছিলে, তাহলে আমার বাবা মাকে পরিষ্কার করে দিতে। তাহলে আমি আমার জীবনের সিদ্ধান্ত ঠিকভাবে নিতে পারতাম। এই কথা শুনে আমি ওর 2 হাত ধরে ওর দিকে রাগি চোখে তাকিয়ে বললাম, আমিও তো জানতাম না যে তুমি এতটা স্বার্থপর হতে পারো। নিজের স্বার্থের জন্য তুমি নিজের বোনকেও মেরে ফেলতে পারো। এটা শুনেই ওর মুখের রং বদলে গেল। বলতে লাগলো, এটা তুমি কী ধরনের কথা বলছো? আমি বললাম, আমি তোমার সমস্ত কথা শুনে ফেলেছি। তুমি যা কিছু নিজের বন্ধুর সাথে বলছিলে। আমিও যদি জানতাম যে প্রিয়া তোমার নোংরা প্রার্থনার কারণে মরে গেছে, তাহলে আমি কখনোই তোমাকে বিয়ে করতাম না। আমি বাচ্চাদের কারণে বাধ্য হয়ে তোমাকে সহ্য করছি, না হলে তোমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। তুমি আমার থেকে আমার জীবন ছিনিয়ে নিয়েছো। তোমার লজ্জা হয়নি আমার দিকে এরকম খারাপ নজর দিতে? আমি তোমাকে নিজের ছোট বোন ভাবতাম, কিন্তু তোমার কথা শুনে আমার খুব আফসোস হয়েছে। এই কারণে এতেই সন্তুষ্ট থাকো যে আমি তোমাকে নিজের বাড়িতে সহ্য করছি। ও বলতে লাগলো, তুমি আমাকে ভুল বুঝছো। যেটা তুমি ভাবছো সেটা তোমার ভুল ধারণা। কিন্তু আমি ওর কোনো কথাই শুনলাম না। এরপর থেকেও চুপচাপই থাকতে লাগলো। সিম্পল কাপড় পরে থাকতে লাগলো। আমার সঙ্গে কথা বলতো না, কিন্তু হ্যাঁ আমার সমস্ত কাজ করে দিত। সময় এভাবেই কাটতে লাগলো। এখন আমার বাচ্চাদের বয়স 4 বছর হয়ে গেছে। আমি ওদেরকে স্কুলে অ্যাডমিশন করিয়ে দিয়েছি। একবার বাচ্চাদের শপিং করার জন্য আমি ওকে আমার সাথে নিয়ে গিয়েছিলাম। আমরা শপিং করছিলাম। এমন সময় রিয়ার বন্ধু ওকে চিনতে পেরে ওর কাছে এসে ওকে জিজ্ঞেস করতে লাগলো যে, তুই কোথায় গায়েব হয়ে গেছিলি? না কোনো ফোন, না কোনো খবর। আমি ওদের দুজনকে দেখে ওই মল থেকে বাইরে বেরিয়ে এলাম। ওই 2 বন্ধুর মধ্যে আমার কি কাজ?
আমি এদিক সেদিক বাচ্চাদের জন্য জিনিস দেখলাম। কিছু সময় পরে যখন আমি আবার সেই দোকানে ফিরে এলাম, তখন ওর বন্ধুর কথা শুনে আমি তো হতভম্ব হয়ে গেলাম। ও বলছিল যে এখন অবধি আমার ভাই বিয়ে করেনি, তুই ওর সাথে একদমই ভালো করিসনি, বিয়ে অবধি ঠিক হয়ে গেছিল, আর তুই নিজের দিদির বাচ্চাদের জন্য আমার ভাইকে ছেড়ে দিয়েছিস। কিন্তু তুই কি পেয়েছিস জীবনে? নিজেকে দেখেছিস? মনে হয় না যে তোদের বিয়ে 4 বছর হয়েছে। নিজের মুখ দেখ কেমন হয়ে গেছে, না হাতে কোনো গহনা আছে, না কানে, না মুখে কোনো মেকআপ আছে। কীরকম জীবন কাটাচ্ছিস তুই? আমার ভাই তোকে কত ভালোবাসতো, আর তুইও তো তাকে ভালোবাসার দাবি করতি, কিন্তু নিজের দিদির বাচ্চাদের কারণে এ কী করে ফেললি? যা কিছু বিয়ের পরে তুই আমার ভাইকে বলেছিলি, সেই সমস্ত কথা আজ অবধিও বিশ্বাস করেনি, কেননা তোর চোখে ওর প্রতি ভালোবাসার আগুনও জ্বলতে দেখেছে। তুই ওকে মিথ্যা বলেছিলি, আর তোর মিথ্যাকে ও বিশ্বাসই করেনি। এই সমস্ত কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। রিয়া বলতে লাগলো, আমার দিদি আমাকে ছোটোবেলা থেকে খুবই ভালোবেসে মানুষ করেছিল, আমার সমস্ত ইচ্ছা পূরণ করত, আমাকে কোনো কাজ করতে দিত না। তাই এটা কিভাবে সম্ভব যে আমি ওর বাচ্চাদেরকে সৎ মায়ের হাতে ছেড়ে দেব? আমি নিজের জীবনে খুব খুশি আছি। এখন আমি সমস্ত কথা বুঝতে পেরে গেছি। বাসর রাতে যে কথা আমি শুনেছিলাম, সেটা রিয়া সেই ছেলেকে বলছিল যাতে ও ওকে ভুলে যায়, আর আমি সেটার ভুল ব্যাখ্যা করে নিয়েছিলাম। আমি কখনো সত্যিটা জানার চেষ্টাই করিনি, আর গত 4 বছর ধরে আমি ওকে বিনা দোষে শাস্তি দিয়ে যাচ্ছি। আমি দোকানের ভিতরে চলে এলাম। রিয়ার বন্ধু আমাকে দেখে দোকান থেকে বাইরে বেরিয়ে গেল। বাচ্চাদের শপিং কমপ্লিট হয়ে গেছিল। এরপরে আমি ওকে একটা গহনার দোকানে নিয়ে গেলাম। একটা গলার হার কিনলাম। ও আমাকে অবাক হয়ে দেখছিল। আমি নিজেই ওর গলায় সেই হার পরিয়ে দিলাম। ও হতবাক চোখে আমাকে দেখেই যাচ্ছিল, যাতে জল চকচক করছিল। আমি ওকে সুন্দর দেখে কয়েকটা কাপড় নিয়ে দিলাম। আমি বললাম, আজকে রাতে তুমি এই সমস্ত পরে সেজে গুজে থেকো। ওকে আমি আর কিছুই বলিনি। ও আমাকে কিছুই বলেনি, একদমই চুপ ছিল। রাতের বেলা যখন আমি ঘরের মধ্যে এলাম, তখন রাহুল আর রূপম ঘুমিয়ে পড়েছে। ও চুপচাপ বিছানার উপরে বসেছিল। সেজে গুজে রেডি হওয়ার পরেও ওর মুখে কোনো উজ্জ্বলতা ছিল না। আমি ওর হাতে সোনার চুড়ি পরালাম। ওর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। আমি বললাম, আমাকে ক্ষমা করে দাও, আমার তোমার থেকে সত্যিটা জানা উচিত ছিল। আমার এই কথা শুনে ও হেঁচকি তুলে তুলে কাঁদতে লাগলো। বলতে লাগলো, আমার হৃদয়ে তোমার জন্য কোনো কিছুই ছিল না, আর হয়তো এখনও নেই। ভালো হয় তুমি এখন আমাকে রাহুল আর রূপমের মাই ভাবো। এটা বলেই ও বিছানা থেকে উঠে দাঁড়িয়ে পড়লো। এর আগে ও চলে যেত। আমি দাঁড়িয়ে ওর হাত ধরে ওকে নিজের বুকের কাছে টেনে নিলাম। আমি বললাম, সরি, আজকে আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তোমার সঙ্গে যত খারাপ করেছি সেজন্য আমাকে ক্ষমা করে দাও। ও আমার বুকে মুখ রেখে কান্না করে যাচ্ছিল। আমি ওকে নিজের থেকে আলাদা করলাম না, ওকে কান্না করা থেকে থামালাম। আমি চাইতাম ও হৃদয়ের সমস্ত দুঃখ বের করে দিক। আজকে প্রথমবার ওকে আমার ধন্যবাদ বলতে হবে, নিজের হৃদয়ের সমস্ত কথা বলতে হবে, আর আমাকে চুপচাপ ওর সমস্ত কথা শুনতেও হবে। আমি জানি এরপরে আমাদের জীবনে শুধু খুশি আর খুশিই থাকবে। ধন্যবাদ বন্ধু।